স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আমরা যখন আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করব এবং সেই ক্ষেত্রে আমরা একটা দায়িত্বে থাকব, সেই ক্ষেত্রে আমাদেরকে সেই সেকশনের, অর্থাৎ বয়লার হলে বয়লার, জেনারেটর হলে জেনারেটর, কম্প্রেসার হলে কম্প্রেসার, তখন সেই সেকশনের আমাদেরকে হিসাব নিকাশ করে তারপরে আমাদের হায়ার অথরিটিকে দিতে হবে। যেমন ধরেন, আপনি বয়লার সারা মাস পরিচালনা করার পরে যদি বয়লারের কস্টিংটা বেশি পড়ে, সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে অবশ্যই পরের মাসে কস্টিংটা রিডিউস করতে হবে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যাজ এ ম্যানেজার হিসেবে আপনার কি করতে হবে? বয়লারের কস্টিংটা রিডিউস করতে হবে। এবং প্রত্যেকটা জায়গাতে আপনি যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যান, একটু রেপুটেড কোম্পানিতে যান, অবশ্যই অবশ্যই আপনাকে মাসের বয়লারের যে খরচ হবে সেই খরচ অনুযায়ী স্টিমের দাম কত পড়তেছে এটা ম্যানেজমেন্টকে জানাইতে হবে। যদি এরকম হয় যে একেবারে নর্মাল কোম্পানি, গার্মেন্টস হতে পারে, একেবারে ছোটোখাটো গার্মেন্টস, সেই ক্ষেত্রে আলাদা। কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে সারা মাসে আপনি বয়লার দিয়ে যে স্টিম উৎপাদন করেছেন সেই স্টিমের কস্টিংটা কত হচ্ছে সেটা আপনাকে বের করে তারপরে আপনার প্রতিষ্ঠানকে দিতে হবে বা আপনার ম্যানেজমেন্টকে দিতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে কস্টিং করতে পারেন, আর সেই ক্ষেত্রে যদি সঠিকভাবে কস্টিং করে আপনি সেই অনুযায়ী বয়লারকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার বয়লারের কস্টিংটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকবে। আপনার বয়লারটা লংজিভিটি বৃদ্ধি পাবে। আপনি বয়লারকে যে কোনো সময় যে কোনোভাবে যদি উপস্থাপন করতে চান যে আমার বয়লারটার ইফিসিয়েন্সি এরকম, আমার বয়লারের খরচটা এরকম হয়, আপনি যে কোনো জায়গায় এটা উপস্থাপন করতে পারবেন। এখন যদি এরকম হয় যে আপনি সারা মাস ব্রয়লার পরিচালনা করলেন, ব্রয়লার পরিচালনা করার পরে সেই ব্রয়লার থেকে কত টন স্টিম উৎপাদন হয়েছে সেটা আপনি জানেন না, সেখানে কতটুকু পানি ব্যবহার হয়েছে সেটা আপনি জানেন না, তাহলে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন বলতে পারবেন না যে আপনার বয়লারের ইফিসিয়েন্সি কেমন, বয়লারটা কেমন চলতেছে, বয়লারে পাওয়ার কনজাম্পশন কেমন হয়, বয়লারে স্টিম উৎপাদন কেমন হয়, বয়লারের প্রত্যেক টন স্টিমের খরচ কত হয়। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের বয়লারের স্টিমের যে কনজাম্পশন হয় সেই কনজাম্পশনের উপরে এবং প্রোডাকশনের উপরে নির্ভর করে এক টন স্টিমের দাম কত পড়তেছে, 1 কেজি স্টিমের দাম কত পড়তেছে, এইটা অবশ্যই অবশ্যই হিসাব করে বের করতে হবে। যদি এরকম হয় যে আপনার ফ্যাক্টরি এটা চাচ্ছে না, তারপরেও আপনি নিজে থেকে চেষ্টা করবেন এই হিসাবগুলা জেনে রাখার, কারণ আপনি পরবর্তী যে জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন তখন সেই জায়গাতে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার ওইখানে স্টিমের দাম কেমন পড়ে, এক টন স্টিম উৎপাদন করতে কতটুকু গ্যাস বা কতটুকু জ্বালানি প্রয়োজন হয়, এই ধরনের প্রশ্ন আপনাকে করবে। সুতরাং আপনাকে অবশ্যই জানতে হবে যে এক টন স্টিম উৎপাদন করতে খরচ কেমন হয়, এক টন স্টিম উৎপাদন করতে কতটুকু গ্যাসের খরচ হয়, এক টন স্টিম উৎপাদন করতে পানির খরচ কতটুকু হয় এবং অন্যান্য খরচ কেমন হয়। এইখানে আমরা উদাহরণস্বরূপ একটা ক্যালকুলেশন করে দেখব যে এক টন স্টিম উৎপাদন করতে বা আমাদের এক মাসের বয়লারের স্টিম উৎপাদন খরচ এবং আদার যে সকল খরচ আছে সবগুলা মিলিয়ে আমাদের স্টিমের খরচটা কত করে পড়ে। আমরা যখন আমাদের বয়লারের স্টিমের কনজাম্পশন ক্যালকুলেশন করব বা স্টিমের কস্টিং ক্যালকুলেশন করব, তখন অবশ্যই আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাসের খরচ। গ্যাসের খরচ বলতে আপনার ফুয়েলের খরচ। আপনি যদি সারাদিন আপনার বয়লারটা পরিচালনা করেন আর বয়লার পরিচালনার ক্ষেত্রে গ্যাস কতটুকু ব্যবহার হচ্ছে এটা যদি আপনি না জানেন, তাহলে বছর শেষে আপনার গ্যাসের খরচ কত হলো আর স্টিমের খরচ কত হলো সেটা বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার বয়লারের ইফিসিয়েন্সি কেমন সেটা যেহেতু বুঝতে পারতেছেন না, তাহলে আপনি কোনো হিসাবের দিকেই যাইতে পারতেছেন না। যদি আপনার বস আপনাকে জিজ্ঞাসা করে যে এই মাসে আমাদের বয়লারের এফিসিয়েন্সি কেমন ছিল, আপনি যেহেতু গ্যাসের হিসাব জানেন না সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না। এই জন্য যেটা করতে হবে, আপনার বয়লারে গ্যাস ফ্লো মিটার, ওয়াটার ফ্লো মিটার, তারপরে স্টিম ফ্লো মিটার এইগুলা লাগাইতে হবে। লাগিয়ে অবশ্যই আপনাকে প্রত্যেক দিন কতটুকু গ্যাস খরচ হচ্ছে এবং সেই অনুযায়ী কতটুকু স্টিম উৎপাদন হচ্ছে এইগুলা হিসাব করতে হবে।
তাহলে আপনার বয়লারের যদি ইফিসিয়েন্সি কমে যায় তাহলে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আপনি চেষ্টা করতে পারবেন। অন্যথায় আপনার বয়লারের ইফিসিয়েন্সি কেমন আছে সেটাই যদি আপনি না বুঝতে পারেন, এফিসিয়েন্সি বাড়ানোর তো প্রশ্নই আসে না। এই ক্ষেত্রে আমাদের বয়লারে গ্যাস কতটুকু খরচ হচ্ছে এইটা আমাদের জানতে হবে, বা আমাদের বয়লারে হচ্ছে যে ফুয়েল আকারে তেল থাকতে পারে, কাঠ থাকতে পারে, কয়লা থাকতে পারে, সেগুলা কতটুকু ব্যবহার হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। এই ক্ষেত্রে আমরা ধরি একটা বয়লারে 500 ইউনিট গ্যাস খরচ হয়েছে, এটা শুধুমাত্র ধরার জন্য, যদিও এর সাথে অনেক বেশি গ্যাস পার মাসে খরচ হয়। তো এইখানে আমাদের জানার বিষয় হচ্ছে 1 ইউনিট গ্যাসের দাম কত। বর্তমান বাজারে 1 ইউনিট গ্যাসের দাম হচ্ছে 30 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে হিসাব করি যে 500 ইউনিট যেহেতু গ্যাস ব্যবহার হয়েছে, বা 500 মিটার কিউব যদি গ্যাস ব্যবহার হয়, তাহলে 500 মিটার কিউব গ্যাসের খরচ পার মিটার কিউবের জন্য যদি 30 টাকা করে লাগে, তাহলে এখানে হিসাব দেখেছি যে 15,000 টাকা আমাদের গ্যাসের খরচ লেগেছে ওই মাসে। দেখা গেল যে ওই মাসে শুধুমাত্র 1 টন স্টিম উৎপাদন হয়েছে, বা 5 টন স্টিম উৎপাদন হয়েছে, বা 7 টন স্টিম উৎপাদন হয়েছে, ওই ক্ষেত্রে 500 মিটার কিউব গ্যাস খরচ হয়েছে। তো 500 মিটার কিউব গ্যাসের দাম কত লাগতেছে, পার মিটার কিউবের দাম যদি 30 টাকা করে হয়, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 15,000 টাকা আমাদের খরচ হয়েছে। এখন ধরেন আপনার বয়লারের গ্যাসের খরচ অনেক বেড়ে গেছে। আপনি আজকে ক্যালকুলেশন করলেন যে আমাদের গতকালকের ক্যালকুলেশনটা যেহেতু আজকে করতে পারবো, কারণ আজকে সকালবেলা যদি 8টা ডিউটি হয় আপনাদের, তাহলে গতকাল কতটুকু খরচ হচ্ছে আজকে 8টা থেকে গতকালকে 8টা পর্যন্ত যদি মাইনাস করা হয়, তাহলে সেটা বুঝতে পারা যাবে। অথবা কালকে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কতটুকু খরচ হয়েছে সেটা আপনি বের করলেন। বের করার পরে আপনি যদি দেখেন যে না, আমাদের তো স্টিম উৎপাদন কম হয়েছে, কিন্তু আমাদের গ্যাসের খরচ এত বেশি হয়েছে কেন, তাহলে এটা কি করতে পারবেন, একটা অ্যাকশন নিতে পারবেন। আর যদি আপনি না বুঝতে পারেন যে গ্যাসের খরচ কতটুকু হয়েছে, তাহলে বুঝতে পারতেছেন না যে লিক হয়েছে, নাকি আপনার স্টিমের খরচ অন্য কোনো কারণে বেড়ে গেছে, কিন্তু আপনি বুঝতে পারেন নাই সেজন্য গ্যাসের খরচ বেশি মনে হচ্ছে, এটা বুঝতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই গ্যাসের খরচটা বের করতে হবে। তো আমরা প্রথমে গ্যাসের খরচটা বের করে নিলাম। নেওয়ার পরে আমাদের ওয়াটার কনজাম্পশন কস্ট, আমরা যখন পানিকে ভূগর্ভস্থ স্তর থেকে তুলে আনি, তখন এই পানিকে ব্যবহার উপযোগী করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ট্রিটমেন্ট করি। যেমন আরও ওয়াটার যদি তৈরি করা হয়, তাহলে আরও প্ল্যান্টের মাধ্যমে ট্রিটমেন্ট করি। আমরা যদি ডাব্লিউটিপি প্ল্যান্টের মাধ্যমে পানিকে ট্রিটমেন্ট করি, সেই ক্ষেত্রে ডাব্লিউটিপির একটা কস্টিং আছে। কারণ ডাব্লিউটিপির প্ল্যান্ট বলেন বা আরও প্ল্যান্ট বলেন, যেই প্ল্যান্টের মাধ্যমে আপনি পানি ট্রিটমেন্ট করে নেন না কেন, ওই প্ল্যান্টটা পরিচালনার জন্য কিছু খরচ করা লাগে। যেমন ওইখানে মোটর থাকে, ওইখানে পাম্প থাকে, ওইখানে আলাদা অপারেটর থাকে। তারপরে ওইখানে যদি আরও প্ল্যান্ট হয়, তাহলে ওইখানে মেমব্রেনকে নিয়ন্ত্রণ করার জন্য বা মেমব্রেন পরিচালনার জন্য, যদি ওইগুলো নষ্ট হয়ে যায় পরিবর্তন করার জন্য। তারপরে আপনার যদি ডাব্লিউটিপি প্ল্যান্ট হয়, সেই ক্ষেত্রে যদি আপনার রেজিন ফিল্টার থাকে, সেগুলাকে রিজেনারেট করার জন্য লবণ প্রয়োজন হয়। তো সব কিছু মিলিয়ে আপনি যেহেতু একটা মাধ্যম ব্যবহার করে এই পানিগুলোকে ট্রিটমেন্ট করে বয়লারের জন্য উপযোগী করতেছেন, সেই ক্ষেত্রে সেখানে একটা কস্টিং আছে। তো সেই জন্য যখন আপনি ওই প্ল্যান্টের কস্টিংটা বের করবেন, করে তারপরে দেখবেন যে আপনার পার মিটার কিউব পানি বা পার টন পানির খরচ কতটুকু পড়তেছে, ওই অনুযায়ী আপনার বয়লারে কতটুকু পানি ব্যবহার হয়েছে সেটা বের করতে হবে। অন্যথায় আপনি যদি পানির হিসাবটা বের না করেন, তাহলে ধরেন এরকম হলো যে আপনার পার মিটার কিউব বা পার টন পানির দাম পড়েছে 20 টাকা। আপনার বয়লারের দ্বারা 100 টন স্টিম উৎপাদন হয়েছে, তাহলে ধরি 100 টন পানি ব্যবহার হয়েছে। তাহলে অবশ্যই সেখানে পানির দাম যদি আপনি বাদ দেন, তাহলে আপনার স্টিমের দাম কমে যাবে। কিন্তু কমে গেলে কি হবে, আপনাকে অবশ্যই সেটা হিসাবে রাখতে হবে। কারণ আপনি যদি এরকম করেন যে আপনার স্টিমের দাম পড়েছে 5 টাকা পার টন, আর পড়ার কথা ছিল 10 টাকা পার টন, তাহলে আপনি 5 টাকা করে কম ধরেছেন। তাহলে এই 5 টাকা করে কম ধরার কারণে আপনার প্রোডাক্টের দাম কম আসবে। তো প্রোডাক্টের দাম কম যখন আসবে, আপনি কম দামে প্রোডাক্ট সেল করবেন। তো কম দামে প্রোডাক্ট যখন সেল করতেছেন, তখন আপনি দেখতে পাচ্ছেন যে লাভ করতেছি, কিন্তু বাস্তবে যে আপনি কস্টিংগুলো ধরেন নাই, যার কারণে আপনার লাভ হবে না, বরং লস হবে। আবার আসি, যদি আপনি অতিরিক্ত দাম ধরেন, ধরেন আপনার
দাম পড়ার কথা ছিল পার টন স্টিমের 5 টাকা, আপনি ধরেছেন 10 টাকা। তাহলে যখন আপনি প্রোডাক্টের দাম হিসাব করবেন তখন ওই প্রোডাক্টের দাম যেহেতু অতিরিক্ত পড়তেছে, সেই ক্ষেত্রে আপনি বাজারে টিকে থাকতে পারবেন না, কারণ দেখতেছেন যে সেম দামের প্রোডাক্ট বাজারে আছে, তো আপনি অতিরিক্ত দাম ধরলে আপনারটা কেউ কিনবে না, যেটা কম দামে সেটা কিনবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা ইউনিটের দাম ধরতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের দাম ধরতে হবে। তো সেজন্য আমরা পানির যে খরচটা, এই খরচটা হিসাব করে বের করব যে আমার পানির খরচ মূলত কত হচ্ছে। হতে পারে এটা যদি আপনার আলাদা কোনো সেকশন থাকে, যেমন ডাব্লিউটিপির আলাদা সেকশন থাকে, ইটিপির আলাদা সেকশন থাকে, তারা দেখে, অথবা বয়লারে যারা অপারেটর থাকে তারাই ডাব্লিউটিপি পরিচালনা করে। সেই ক্ষেত্রে টোটাল হিসাব করে তারপরে আপনাকে পানির হিসাবটা বের করতে হবে। তাহলে ধরলাম আমাদের বয়লারে 100 টন পানি ব্যবহার হয়েছে, আর এই 100 টন পানির জন্য আমাদের 2000 টাকা খরচ হয়েছে। সাপোজ 2000 টাকা খরচ হলো, তাহলে আমি যে পানিটা ব্যবহার করতেছি এই পানিটাও হিসাবে চলে এলো। আমরা যখন আমাদের বয়লারগুলো পরিচালনা করব, গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের বয়লারে কেমিক্যাল ব্যবহার করতে হয়। তো কেমিক্যাল কেন ব্যবহার করি? আমাদের বয়লারের ভিতরে যদি পিএসএল লেভেল বেড়ে যায় তাহলে পিএসএল লেভেল কমানোর জন্য, পিএসএল লেভেল যদি কমে যায় তাহলে পিএসএল লেভেলটা বুস্ট করার জন্য, আমাদের বয়লারের ভিতরে যেন কোনো স্কেল তৈরি না হয় সেজন্য অ্যান্টি স্কেল ইভেন্ট ইনহিবিটর ব্যবহার করি। আমাদের বয়লারের ভিতরে যেন অক্সিজেনের কারণে কোনো প্রভাব না পড়ে সেজন্য অক্সিজেন স্ক্যাভেঞ্জার ব্যবহার করি। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয়। তো সেই কেমিক্যালগুলো যখন ব্যবহার করতেছি অবশ্যই প্রত্যেকটা কেমিক্যালের দাম আছে। কোনো কেমিক্যাল তো আপনাকে ফ্রিতে দেয় নাই, তো যেহেতু সেটা ফ্রিতে পাওয়া যায় নাই সেহেতু সেটা দাম অবশ্যই হিসাব করতে হবে। যদি আপনি হিসাব না করেন তাহলে দেখা যাবে যে কেমিক্যাল প্রত্যেক মাসে কিনে আনতেছেন কিন্তু দাম ধরতেছেন না, যার ফলে এই দামটা না ধরার কারণে আপনার প্রোডাক্টের দাম ধরতে পারতেছেন না, বা প্রোডাক্টের দাম আপনি কমেই সেল করতে যাচ্ছেন কিন্তু সেখান থেকে লস হবে। যার কারণে আপনাকে অবশ্যই আপনার টোটাল সেকশনে কোন কোন পারপোজে খরচ হচ্ছে সেটা আপনাকে অবশ্যই স্টিমের দামের মধ্যে নিতে হবে। কারণ আপনার স্টিমটা উৎপাদন করার জন্যই আপনি পানি ব্যবহার করতেছেন, স্টিম উৎপাদন করার জন্যই আপনি গ্যাস ব্যবহার করতেছেন, স্টিম উৎপাদন করার জন্যই আপনি কেমিক্যাল ব্যবহার করতেছেন। তো ধরি আমরা যে কেমিক্যালগুলো ব্যবহার করেছিলাম সেই কেমিক্যালের 50 কেজি কেমিক্যাল ব্যবহার করেছি, এবং এই কেমিক্যাল ব্যবহার করার ফলে পার কেজি কেমিক্যালের দাম পড়েছিল 400 টাকা করে। সেই ক্ষেত্রে 20,000 টাকার কেমিক্যাল ব্যবহার হয়েছে। কেমিক্যালের দাম মূলত অনেক বেশি হয়ে থাকে। আপনাদের কাছে মনে হতে পারে যে 1 কেজি কেমিক্যালের দাম 400 টাকা অনেক বেশি, মূলত এর চাইতেও বেশি হয়ে থাকে। এক এক ধরনের কেমিক্যালের দাম এক এক রকম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি একটু ভালো মানের কেমিক্যাল আপনি ব্যবহার করতেছেন তাহলে সেই কেমিক্যালগুলোর দাম একটু বেশি পড়ে। আর যদি আপনি কম দামের কেমিক্যাল ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেখবেন যে কম দামে কেমিক্যাল পাচ্ছেন ঠিকই কিন্তু সেগুলো ব্যবহার করতে হচ্ছে বেশি, অথবা সেগুলো ভালো মতন কাজ করতেছে না। আপনি যখন আপনার বয়লারটা পরিচালনা করবেন তখন আপনার বয়লার পরিচালনার জন্য মোটর পরিচালনা, বয়লারের পাওয়ার কন্ট্রোল পরিচালনা, বয়লারের ফিড পাম্প পরিচালনা, বয়লারের ব্লোয়ার মোটর পরিচালনা, বয়লারের লাইট ফ্যান পরিচালনা, বয়লারে যদি কন্ট্রোল রুম থাকে সেই কন্ট্রোল প্যানেলগুলো পরিচালনা, বয়লারে যদি কন্ট্রোল রুম থাকে সেখানে এসি ব্যবহার করতে হয় কাঠগুলাকে সক্রিয় রাখার জন্য, বা কাঠগুলা যেন গরম না হয়ে যায়। বয়লারের যে প্যানেল বোর্ডগুলো থাকে সেগুলো যেন অত্যাধিক গরম না হয়ে যায় সেজন্য সেগুলোর থেকে নিরবচ্ছিন্নভাবে আউটপুট পাওয়ার জন্য এসি ব্যবহার করতে হয়, তারপরে লাইট ফ্যান ইত্যাদি ব্যবহার করতে হয়। একজন অপারেটরের স্বস্তি দিয়ে যেন পরিচালনা করতে হয় সেজন্য তার মাথার উপরে অন্তত একটা ফ্যান হইলেও চালানো লাগে। তো এই যে প্রত্যেকটা বিষয় আপনার বয়লার সেকশনে আছে, এইগুলাকে পরিচালনার জন্য কি ব্যবহার হচ্ছে? বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। তো যেহেতু আপনার এই বিদ্যুৎগুলা ব্যবহার হচ্ছে স্টিম উৎপাদনের জন্য, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে বিদ্যুৎগুলা ব্যবহার করলেন এই বিদ্যুৎগুলার দাম কত পড়েছে সেই মানে সেইটা নির্ভর করে আপনাকে স্টিমের দামটা নির্ধারণ করতে হবে। কারণ আপনার ফ্যাক্টরিতে জেনারেটর পরিচালিত হচ্ছে, বা আরইবি বা ডিবিডিসি বা যেখান থেকে আপনি বিদ্যুৎ নেন, সেইখান থেকে যখন আপনি বিদ্যুৎ নিচ্ছেন অবশ্যই সেই বিদ্যুতের বিল পরিশোধ করতে হচ্ছে। অথবা জেনারেটর যখন পরিচালনা করতেছেন সেই জেনারেটর পরিচালনার জন্য আলাদা ম্যান পাওয়ার লাগতেছে, আলাদাভাবে সেগুলোকে পরিচালনা করা লাগতেছে, সেখানে গ্যাস লাগতেছে, ডিজেল লাগতেছে, সেগুলো দিয়ে বিদ্যুৎটা উৎপাদন করতে হচ্ছে। তাহলে
সেগুলো যেহেতু টাকা দিয়ে কিনতে হচ্ছে, তার মানে সেগুলা অবশ্যই আপনাকে হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের বয়লার সেকশনে কতটুকু পাওয়ার কনজাম্পশন হচ্ছে সেটা আমাকে জানতে হবে। জানার জন্য মিটার ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা আছে তাদের সাথে কথা বলে যে আমার বয়লার সেকশনে কতটুকু পাওয়ার কনজাম্পশন হচ্ছে পার ডে অথবা পার মান্থ, এটা আপনি জানতে চাই। এর জন্য আপনার যা করা লাগে সেটা আপনি করতে পারেন, সেটা মিটার লাগান বা আপনি যেভাবে আমাকে হিসাব করে বের করে দেন আমার এখানে বিদ্যুৎ কতটুকু ব্যবহার হচ্ছে এবং পার ইউনিট বিদ্যুতের দাম কত টাকা পড়তেছে সেটা আমাকে জানাবেন। সেই ক্ষেত্রে আপনাকে সেই ডিপার্টমেন্টের যারা দায়িত্বরত আছে তারা আপনাকে জানাবে। ধরি আমাদের এখানে 100 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়েছে, তো 100 কিলোওয়াট বিদ্যুতের ধরি ওই মাসে, অর্থাৎ ধরেন আমি জানুয়ারি মাসের হিসাবটা এখানে করতেছি। তো জানুয়ারি মাসে আমাদের ফ্যাক্টরিতে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে জেনারেটরের মাধ্যমে, সেই জেনারেটরের মাধ্যমে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে পার কিলোওয়াটের খরচ পড়ছে 15 টাকা। তাহলে 100 ইউনিট পাওয়ারের দাম যদি আমি 15 টাকা করে ধরি, তাহলে ধরি আমার এখানে 1500 টাকা খরচ হয়েছে শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহারের জন্য। এটা আরো অনেক বেশি আসে, শুধুমাত্র এটা দেখানোর জন্য দেখাচ্ছি, সেজন্য এরকম কম বেশি আছে। এরপরে আসি, আমরা যখন আমাদের বয়লারগুলো পরিচালনা করব, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বয়লার রুমে যদি এক্সুয়েটার থাকে, বয়লার রুমে যদি অন্যান্য কোনো ভালভ থাকে যেটা বাতাসের মাধ্যমে পরিচালিত হয়, অর্থাৎ কম্প্রেসড এয়ারের মাধ্যমে পরিচালিত হয়, তাহলে আপনার সেকশনে কতটুকু কম্প্রেসড এয়ার ব্যবহার হচ্ছে এটার উপর নির্ভর করবে আপনার সেকশনে এয়ার কনজাম্পশনের কত টাকা খরচ হলো। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা আমাদের ফ্যাক্টরিগুলো পরিচালনা করি বা আমাদের সেকশন পরিচালনা করি, সেই ক্ষেত্রে সেই সেকশনে বেশ কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন খাতা প্রয়োজন হয়, তারপরে কলম প্রয়োজন হয়, সেই সেকশনে পরিচালনার জন্য লগবুক প্রয়োজন হয়, সেই সেকশন পরিচালনার জন্য আমাদের হচ্ছে যে কিছু টুলসের প্রয়োজন হয়, তারপরে আদার্স স্টেশনারি আইটেম যেগুলো থাকে আর কি। তো সেইগুলো যেহেতু প্রয়োজন হচ্ছে, অবশ্যই আপনি বাড়ি থেকে কলম কিনে নিয়ে গিয়ে একটা ফ্যাক্টরিতে লেখালেখি করবেন না। অবশ্যই আপনি লগবুকটা বাড়ি থেকে নিজের টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে লিখবেন না। অবশ্যই আপনি আপনার ফ্যাক্টরিতে যদি 5টা ফাইল প্রয়োজন হয়, তাহলে সেই ফাইলগুলো নিজের টাকা দিয়ে কিনে আনবেন না। তাহলে কি করতে হবে, আপনি যখন অফিসকে রিকোয়ারমেন্ট দিবেন যে আমার এখানে 5টা ফাইল লাগবে, 10টা কলম লাগবে, মাসে একটা লগবুক লাগবে, এরকম যে সকল স্টেশনারি আইটেমগুলো আছে, এইগুলো যখন আপনি রিকোয়ারমেন্ট দিচ্ছেন, তখন এই যে স্টেশনারি আইটেমগুলো এগুলা কেন ব্যবহার হচ্ছে, আপনার শুধুমাত্র স্টিম প্রোডাকশনের উপর নির্ভর করে এগুলা ব্যবহার করতে দিচ্ছে আপনার কোম্পানি। তো সেই ক্ষেত্রে ওইগুলা যেহেতু দাম আছে, তাহলে ওইগুলার দামও আপনাকে স্টিমের দামের মধ্যে নিয়ে আসতে হবে। এবং যেটা বললাম যে কম্প্রেসড এয়ার যখন আপনি ব্যবহার করতেছেন, তখন এই কম্প্রেসড এয়ারেরও আলাদা একটা দাম আছে। 1 মিটার কিউবের দাম যদি 1 টাকা হয়, 2 টাকা হয়, তাহলে আপনার টোটাল ইয়ার কতটুকু খরচ হচ্ছে বা ব্যবহার হচ্ছে ওইটার উপর নির্ভর করে আপনাকে দাম নির্ধারণ করতে হবে। কারণ আপনার যদি কম্প্রেসর ইয়ার ব্যবহার করার প্রয়োজন হয়, অবশ্যই একটা কম্প্রেসরের দাম আছে। সেই কম্প্রেসর পরিচালনার জন্য একজন অপারেটর আছে বা 2জন অপারেটর আছে। সেই কম্প্রেসরটা মেইনটেনেন্সের জন্য খরচ প্রয়োজন হয় প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে বা নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট আওয়ার পর পর ওইগুলো মেইনটেনেন্স করতে হয়। তো সেই ক্ষেত্রে ওইটা মেইনটেনেন্সের কষ্ট আছে। তাহলে কম্প্রেসড এয়ার উৎপাদন করার জন্য যেহেতু খরচ হচ্ছে, তাহলে ওই খরচটা আপনাকে অবশ্যই বয়লারের স্টিমের খরচের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ আপনি স্টিম উৎপাদন করার জন্যই ব্যবহার করতেছেন। ধরি আমাদের ইয়ার ব্যবহার হয়েছে 200 টাকার, আর স্টেশনারি আইটেম ব্যবহার হয়েছে 200 টাকার। হতে পারে এর সাথে বেশি, হতে পারে এর সাথে কম, যতটুকু ব্যবহার হয়েছে ততটুকু আপনি লিখলেন। আমরা যখন আমাদের বয়লারগুলো পরিচালনা করি, তখন আমাদের একটা বয়লার পরিচালনার জন্য বয়লারের ক্যাপাসিটি অনুযায়ী সরকার থেকে নির্ধারণ করে দেওয়া আছে যে বয়লারে সেকেন্ড ক্লাস অপারেটর, ফার্স্ট ক্লাস অপারেটর কিংবা সহকারী অপারেটর, এই ব্যক্তিগুলোকে নিতে হবে বয়লার পরিচালনার জন্য। তো যখন আপনি বয়লার পরিচালনার জন্য ফার্স্ট ক্লাস অপারেটর নিচ্ছেন, একটা ফার্স্ট ক্লাস অপারেটরের এই মুহূর্তে
মার্কেটে যে ডিমান্ড সেই অনুযায়ী 50 থেকে 60 হাজার টাকা বেতন আছে। তো একটা 50 থেকে 60 হাজার টাকা বেতন দিয়ে ফার্স্ট ক্লাস অপারেটর রাখছেন, একটা সেকেন্ড ক্লাস অপারেটর রাখছেন 30 থেকে 35 হাজার টাকা দিয়ে, একটা সহকারী অপারেটর রেখেছেন 20 থেকে 25 হাজার টাকা দিয়ে। তো এই যে ব্যক্তিগুলোকে আপনি রাখতেছেন কি কারণে? অবশ্যই আপনার স্টিম উৎপাদন করার জন্য। এছাড়াও একটা সেকশনে বয়লারের জন্য আলাদাভাবে ইঞ্জিনিয়ার থাকে, বয়লারের জন্য আলাদাভাবে ম্যানেজার রাখা হয় যদি সেই সেকশনটা অনেক বড় হয়। একাধিক বয়লার যদি থাকে সেক্ষেত্রে যদি বয়লার থেকে নিরবিচ্ছিন্ন স্টিম পাওয়ার প্রয়োজন হয়, কিংবা দেখা যায় যে 24 ঘন্টা বয়লারটা রানিং আছে, সেই বয়লার থেকে নিরবিচ্ছিন্নভাবে স্টিম প্রয়োজন, সেই ক্ষেত্রে বয়লার সেকশনের জন্য আলাদা ম্যানেজার, আলাদা ইঞ্জিনিয়ার, আলাদা মেইনটেনেন্স টিম, আলাদা অপারেটর, এই ব্যক্তিগুলোকে নিয়োগ করা হয়। তো যখন আপনি অপারেটর নিয়োগ দিচ্ছেন, ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছেন, তখন তাদেরকে বেতন দিচ্ছেন। বেতন কেন দিচ্ছেন? স্টিম উৎপাদন করার জন্য। অবশ্যই আপনি অপারেটর নিয়োগ দিয়ে তাকে বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছেন না। তাকে কিসের জন্য বেতন দিচ্ছেন? স্টিম উৎপাদন করার জন্য। তাহলে স্টিম উৎপাদন করার জন্য যত টাকা স্যালারি খরচ হচ্ছে তত টাকা আপনার স্টিমের মধ্যে যাবে। তাহলে এটা কিভাবে ভাগ করবেন? আপনি আপনার বয়লার সেকশন পরিচালনার জন্য কতজন অপারেটর রেখেছেন? এই ক্ষেত্রে আপনার বয়লার অপারেটর আছে দেখা গেল যে 2 জন কিংবা 3 জন। তো 2 জন অথবা 3 জন যদি অপারেটর থাকে, ধরি আমার বয়লার অপারেটরের জন্য খরচ হচ্ছে 60 হাজার টাকা। তো এই 60 হাজার টাকা ওই মাসের বেতন অনুযায়ী আমার স্টিমের কনজামশনের ক্ষেত্রে ব্যবহার হবে। এর পাশাপাশি আরেকটা খরচ আছে। এই খরচটা হচ্ছে ইঞ্জিনিয়ার রাখেন, অপারেটর রাখেন বা ম্যানেজার রাখেন, তাদের বাৎসরিক বোনাস প্রদান করা হয়। তো এই বোনাসের টাকাটাও স্টিম কনজামশনের মধ্যে অর্থাৎ স্টিমের কস্টিং এর মধ্যে যাবে। স্টিমের কস্টিং এর মধ্যে এটাকে কিভাবে দেব? এটা দুইভাবে দেওয়া হয়। একটা হচ্ছে যেই মাসের আপনি বেতন দিচ্ছেন, অর্থাৎ ধরেন এই আগামী মার্চ মাসে আমাদের যে ঈদুল ফিতর অনুযায়ী সবাই বোনাস পাবে। তো বোনাস কত টাকা পেয়েছে? ধরেন একটা অপারেটর তার বেতন হচ্ছে 30 হাজার টাকা, আর সে বোনাস পেয়েছে 15 হাজার টাকা। তো কোনো কোনো ক্ষেত্রে এরকম করা হয় যে টোটাল 45 হাজার টাকা ওই মাসের স্টিমের যে কস্টিং, এই কস্টিং এর মধ্যে দিয়ে দেওয়া হয়। তাহলে শুধুমাত্র ওই মাসের ওপরেই ইফেক্ট ফেলে এই কস্টিংটা। আবার কোনো কোনো জায়গায় এরকম করা হয় যে 2টা মাস অর্থাৎ ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা ঈদেই সে বোনাস পাবে। তাহলে কত টাকা বোনাস পাবে? 15 15 30 হাজার টাকা। এই 30 হাজার টাকা এবং সারা বছরের যে বেতন, এই বেতনের সাথে এই 30 হাজার টাকা যোগ দিয়ে এইটাকে 12 দিয়ে ভাগ দিয়ে প্রত্যেক মাসে ডিভাইড করে দেওয়া হয়। যে এই এই ব্যক্তি মূলত হচ্ছে যে সে 30 হাজার টাকা বেতন পাবে, আর এক্সট্রা 30 হাজার টাকা বেতন পাবে। তাহলে টোটাল মিলিয়ে ধরেন যে প্রত্যেক মাসে আসতেছে 32 হাজার টাকা করে সাপোজ। তো 32 হাজার টাকা করে প্রত্যেক মাসে স্টিমের কস্টিং এর মধ্যে দিয়ে দেওয়া হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম করা হয় যে যেই মাসে সে যত টাকা বেতন পাচ্ছে সেই বেতনটা সেই মাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ যারা শুধুমাত্র মাসেরটা মাসে ঢুকায় তাদের যে ইয়াটা আছে, হিসাবটা আছে, তাদের হিসাব হচ্ছে যদি ওই ব্যক্তি ঈদের আগের মাসে চাকরি ছেড়ে চলে যায় তাহলে ঈদের মাসে তাকে বোনাস দেওয়ার প্রয়োজন হচ্ছে না। যেহেতু বোনাস দেওয়ার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে ওই টাকাটা তারা কস্টিং এর মধ্যে নিবে না। এই কারণে কেউ কেউ এরকম করে যে মাসেরটা মাসে দেয়, আবার কেউ কেউ এরকম করে যে বাৎসরিক ভাবে হিসাব করে মানে 12 মাসে ভাগ করে দেয়। এটা দুইভাবে করা যায়। আমরা যখন আমাদের বয়লারটা মেইনটেনেন্স করতেছি তখন মেইনটেনেন্স করার জন্য অবশ্যই বয়লারে বেশ কিছু খরচের প্রয়োজন হয়। তো বয়লার যখন মেইনটেনেন্স করতেছি, মেইনটেনেন্স করতে কোন কোন পারপোজে খরচ হবে? মেইনটেনেন্স করতে আমাদের খরচ হবে যখন একটা হঠাৎ করে ব্রেকডাউনের কারণে মেইনটেনেন্স করব, তখন দেখা গেল যে ফটোসেলটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তাহলে ফটোসেল কিনতে আমার কত টাকা লাগতেছে? সাপোজ 10 হাজার টাকা খরচ হলো একটা ফটোসেল কেনার জন্য। তো 10 হাজার টাকা খরচ করলে আমি ফটোসেল ব্যবহার করলাম। এরপরে আসি 1 মাস পরে আমি বয়লারটা মেইনটেনেন্স করব, সেই ক্ষেত্রে মেইনটেনেন্সের জন্য আমার 2 হাজার টাকা খরচ হবে। তো এই 2 হাজার টাকা ওই 10 হাজার টাকা, 12 হাজার টাকা। এরপর আসি আমি যখন আমার বয়লারটা মেইনটেনেন্স করব, বাৎসরিক মেইনটেনেন্স, তখন আমার
এই মেইনটেনেন্সের পারপোজে খরচ হবে ডিস্কেলিং এ। দেখা গেল যে ওই বয়লারটার জন্য 50,000 টাকা ডিস্কেলিং এর জন্য যাবে, হাইড্রোলিক টেস্ট করার জন্য 20,000 টাকা যাবে, বয়লার ইন্সপেকশনের জন্য যাবে 20,000 টাকা। তারপরে এরকম বেশ কিছু খরচ আছে, সবকিছু মিলিয়ে দেখা গেল যে আমাদের টোটাল কস্ট কত হবে, 50,000 টাকা ধরে রাখি। সাপোজ আমাদের সারা বছরে 50,000 টাকা খরচ হলো, তাহলে এই 50,000 টাকা যেহেতু আমার বয়লার মেইনটেনেন্সের জন্য খরচ হচ্ছে, তাহলে অবশ্যই এই টাকাটা স্টিম কস্টিং এর মধ্যে ব্যবহার হবে, বা স্টিম কস্টিং এর জন্য এটা নির্ধারণ করে দিতে হবে যে আমার সারা বছরে 50,000 টাকা খরচ হবে, কিংবা 1,00,000 টাকা খরচ হবে, কিংবা 2,00,000 টাকা খরচ হবে। তখন এই টাকাটাকে আপনি বছরের মধ্যে 12 দিয়ে ভাগ দিয়ে তারপরে প্রত্যেক মাসের মধ্যে ঢুকিয়ে দিবেন। কারণ আপনি যখন সারা মাস পরে, অর্থাৎ ধরেন আপনাকে বলছে যে এই মুহূর্তে আমাদের মেনটেনেন্স করতে হবে, আপনার অপারেটর বলছে এই মুহূর্তে আমাদের মেনটেনেন্স করতে হবে, আমাদের 1 বছর হয়ে গেছে বয়লারটা পরিচালনা করার, এখন আমাদের যদি বয়লার মেনটেনেন্স না করে, তাহলে বয়লার যে অধিদপ্তর আছে সেখান থেকে এসে যদি দেখে যে মেনটেনেন্স করা হয় নাই, তাহলে আমাদেরকে পরবর্তী বছর এই বয়লারটা পরিচালনার জন্য অনুমতি দেবে না। তাহলে আপনাকে কি করতে হবে, ওই সময় মেইনটেনেন্স করতে হবে। এখন দেখেন, আপনি যখন মেইনটেনেন্স করতে যাবেন অবশ্যই আপনার টাকার প্রয়োজন হবে। টাকা ছাড়া তো আপনি মেইনটেনেন্স করতে পারবেন না। এরকম না যে আমার গোছানো টাকা আছে, গোছানো টাকা থেকে আমি মেইনটেনেন্স করাই ফেলাই। আপনার তো কোম্পানি থেকে টাকা নিয়ে তারপরে মেইনটেনেন্স করতে হবে। এখন আপনি গিয়ে আপনার বসকে বললেন, বা যা এখান থেকে মূলত বাজেট নিয়ন্ত্রণ করা হয়, সেখানে গিয়ে বললেন যে আমাদের আগামী মাসে 2,00,000 টাকা, 3,00,000 টাকা, 50,000 টাকা, এত টাকা খরচ হবে আমাদের মেইনটেনেন্স পারপোজ। তো আপনাকে তখন বললো যে বছরের শেষ হয়ে গেছে, এখন আপনি এই কথা বলতে হবে, আমাকে তো আগে বাজেট দেন নাই। তো বাজেট যেহেতু তারা চাইছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে বাজেট করতে হবে। কারণ বাজেট করার ক্ষেত্রে এই যে এতক্ষণ ধরে যে বিষয়গুলো বললাম, এই প্রত্যেকটা বিষয় এবং এরপরে যতগুলা কথা বলবো, এই প্রত্যেকটা বিষয়ের উপর নির্ভর করে আপনাকে বাজেট করা শিখতে হবে। যে আমি যখন বয়লারটা পরিচালনা করব, আমার সারা বছরে আমার অপারেটরদের খরচ কত হবে, অপারেটরদের বেতন কত, অপারেটরদের বোনাস কত, আমার বয়লারটা পরিচালনার জন্য কেমিক্যাল সারা বছরে কত টাকা লাগবে, আমার বয়লারটা মেইনটেনেন্স করার জন্য সারা বছর কত টাকা লাগবে, আমার বয়লারটা মেইনটেনেন্স করলাম, অপারেট করলাম, হঠাৎ করে যদি কোনো একটা পার্টস নষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে কোন কোন পার্টস নষ্ট হওয়ার পসিবিলিটিস আছে। কিছু আছে কনজিউমেবল আইটেম যেগুলা সচরাচর নষ্ট হয়ে যায়, যেমন ফটোসেল হতে পারে, গেজ গ্লাস হতে পারে, তারপরে স্টিম প্রেসার গেজ হতে পারে, এরকম কিছু আছে। তারপরে যদি ইয়ার ক্ষেত্রে ধরেন, আপনার বয়লারের ফিড পাম্পের ক্ষেত্রে ধরেন, তাহলে ফিড পাম্পের সিল নষ্ট হয়ে যেতে পারে। তো এইরকম বেশ কিছু বিষয় বা যন্ত্রাংশ আছে যেগুলো সচরাচর নষ্ট হয়। তো এইগুলা নষ্ট হলে আপনি টোটাল কত টাকার এগুলা কিনতে টাকা ব্যয় করবেন। তো এইরকম হিসাব করে আপনাকে বছরের শুরুতেই, জুন জুলাইয়ের যখন শুরু হবে বছর, তখন আপনাকে বাজেট দিয়ে দিতে হবে কোম্পানিকে যে আমার এই সেকশন পরিচালনার জন্য সারা বছরে আমার 10,00,000 টাকা খরচ হবে, অথবা সারা বছরে 15,00,000 টাকা খরচ হবে। তখন আপনার ডিপার্টমেন্ট হেড কিংবা যারা মূলত ফ্যাক্টরি হেড আছে, তারা আপনাকে বলবে যে না, 15,00,000 টাকা না, আপনাকে 12,00,000 টাকা দেওয়া যাবে, কিংবা 10,00,000 টাকা দেওয়া যাবে। এই বছর আপনি এই টাকার মধ্যে বয়লারটা মেনটেনেন্স করবেন, এই করবেন, সেই করবেন, যা আছে সবকিছু করে 10,00,000 টাকার মধ্যে আপনি কমপ্লিট করবেন। তখন আপনাকে ওইটা মাথায় রেখে তারপরে ওই যে কলম ব্যবহার করবেন, খাতা ব্যবহার করবেন, যা কিছু ব্যবহার করতেছেন, তখন আপনাকে ওইটা মাথায় রেখে করতে হবে এজ এ ম্যানেজার হিসেবে। আর যদি আপনি এরকম কোনো হিসাব না করেন, তাহলে এই যে যখন আপনার ডিসেম্বর মাসে গিয়ে মেনটেনেন্স করতে যাবেন, তখন আপনার টাকা কত লাগবে, 50,000। যখনই আপনি গিয়ে বলবেন, তখন বলবে যে এখন বছরের শেষ, এখন তোমাকে আমি 50,000 টাকা কোথায় থেকে দেবো, অ্যাকাউন্টে তোমার জন্য কোনো বাজেট নাই। তো কি হচ্ছে, ওই সময় আপনি বিপদে পড়ে যাচ্ছেন। আপনাকে টাকা দিবে ঠিক আছে, কিন্তু বিভিন্ন রকম জেরা করবে, বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, তারপরে ঘুরিয়ে পেঁচিয়ে শেষ পর্যন্ত গিয়ে আপনাকে টাকা পেতে হবে। কিন্তু এই ঝামেলা এড়াইতে আপনাকে প্রথমেই বছরের বাজেট দিয়ে দিতে হবে। এরপরে আসি, এই মেইনটেনেন্স গুলা কি কি মেইনটেনেন্স থাকে আমাদের। মেইনটেনেন্স মূলত আমাদের বয়লারে 3 রকমের হয়ে থাকে। সেটা হচ্ছে শিডিউল মেইনটেনেন্স, যেটা মূলত নির্দিষ্ট সময় পর পর করতে হয়, যেমন মাসে একটা মেইনটেনেন্স করতে হয়,
তারপর 6 মাসে মেনটেনেন্স করতে হয়, 1 বছর পর মেনটেনেন্স করতে হয়। যেটা মাসিক মেনটেনেন্স সেটার ক্ষেত্রে খরচ লাগে না বললেই চলে, যেমন ফটোসেল পরিষ্কার করা, তারপরে পরিষ্কার রিলেটেড, তারপরে সেফটি ভালভ টেস্ট এই রিলেটেড। 6 মাস পর যখন মেনটেনেন্স করতেছেন তখন আপনার বয়লারের ইয়ার ভিতরে, টিউবের ভিতরে কালি জমেছে কিনা, বয়লারের টিউবগুলোর অবস্থা কি, এই রিলেটেড দেখাশোনা করা হয়। সেই ক্ষেত্রে হয়তো বা 2-4-5 হাজার টাকা খরচ হতে পারে। এরপরে আসি বাৎসরিক মেনটেনেন্স। বাৎসরিক মেনটেনেন্সে আপনার বয়লারটা মেনটেনেন্স করার ক্ষেত্রে বয়লারের ভিতরে পরিষ্কার করতে হবে, বয়লারে ডিসকেলিং করতে হবে, বয়লারে হাইড্রোলিক টেস্ট করতে হবে, বয়লারটা ইয়া করতে হবে, গভর্নমেন্টে অডিট করাইতে হবে। তারপরে যদি কোনো একটা সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করতে হবে। তারপরে বয়লারে যত জায়গায় গ্যাসকেট থাকে সেই গ্যাসকেটগুলো পরিবর্তন করে ফেলা উচিত। তো আপনি যদি কিছু গ্যাসকেটও পরিবর্তন করেন, এরকম যতগুলা কাজ করবেন সেটার উপর নির্ভর করে কত টাকা আপনার খরচ হচ্ছে এইটা আপনাকে নির্ধারণ করতে হবে প্রথমে। এরপরে আসি, ওই যে কনজিউমেবল আইটেমের কথা বললাম, যে কিছু আইটেম আছে যেগুলো সচরাচর নষ্ট হয়ে যায়, যেমন আপনার ফটোসেলের কথা বললাম, তারপরে গেস গ্লাসের কথা বললাম। এই রিলেটেড যে সকল যন্ত্রাংশগুলো আছে এইগুলার পারপসে কত টাকা খরচ হতে পারে, এবং আপনাকে অবশ্যই স্পেয়ার কিনে রাখতে হবে। যেমন আপনার বয়লারে ধরেন কিছু স্পেয়ার কিনে রাখলেন, যে ফটোসেল কিনেছেন, গেস গ্লাস কিনেছেন, অমুক কিনেছেন, তমুক কিনেছেন। তাহলে এইগুলো যখন আপনি কিনে রাখতেছেন, হঠাৎ করে সেটা নষ্ট হয়ে গেলে আপনি তাৎক্ষণিকভাবে পরিবর্তন করে ফেলতে পারবেন। অন্যথায় আপনি যদি এরকম চিন্তা করেন যে যেই দিন নষ্ট হবে সেই দিন আমি কিনে নিয়ে আসবো, তারপরে আমি লাগাবো, ততক্ষণ আমার বয়লারটা ব্রেকডাউন অবস্থায় থাকবে, প্রোডাকশন টোটাল বন্ধ থাকবে। আর ওই সময় যদি শিপমেন্ট থাকে তাহলে আপনার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে, যে এই 5,000 টাকা আমি দিতে পারতাম না, যে তুমি এটা আগে কেন কিনে আনো নাই, কিংবা আগে কেন ম্যানেজ করে রাখো নাই। এটার জন্য আপনার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে। সেজন্য অবশ্যই কিছু স্পেয়ার রাখতে হবে। তো সবকিছু মিলিয়ে ধরি আমাদের 50,000 টাকা ব্যয় হবে, বা ওই মাসে ব্যয় হয়েছে। ঠিক আছে, সারা বছর আমি হিসাব করেছি, করার পরে 12 দিয়ে ভাগ দিয়ে ওইটাকে পেয়েছি 50,000। এরপরে আসি ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন জিনিসটা হচ্ছে, ধরেন আপনি মার্কেটে গেছেন, মার্কেটে যাওয়ার পরে একটা মোবাইল পছন্দ হয়েছে আপনার। মোবাইল পছন্দ হওয়ার পরে আপনি মোবাইলটা কিনলেন, কিনে আনার পরে বাড়িতে এসে আপনার বন্ধুর সাথে আলোচনা করতেছেন। আপনার বন্ধু আপনাকে বলল যে 20,000 টাকা দিয়ে বা 50,000 টাকা দিয়ে এইরকম একটা ফোন কিনলে তুই আমার সাথে আগে কথা বলবি না, আমি তো জানলে তোকে আরো ভালো ফোন সাজেস্ট করতাম। সেই ক্ষেত্রে আর মাত্র 5,000 টাকা দিলেই তুই আরো ভালো কনফিগারেশনের, ভালো সবকিছু ভালো মিলিয়ে একটা ফোন কিনতে পারতি। তারপরে আপনি আবারও দোকানে ফেরত গেছেন, যাওয়ার পরে বললেন যে ভাই আমি তো কিছুক্ষণ আগে এই ফোনটা কিনেছি, 50,000 টাকা দিয়ে এই ফোনটা কিনেছি, আমি ফোনটা এখন আর কিনতে যাচ্ছি না, মানে নিতে চাচ্ছি না, ফোনটা ব্যাক দিতে যাচ্ছি। তো তারা আপনাকে কি বলবে, যে ঠিক আছে ফোনটা আপনি দিয়ে যেতে পারেন, কিন্তু এক্ষেত্রে 10,000 টাকা কম নিতে পারবেন, মানে 10,000 টাকা কম নিলে এই ফোনটা আমরা রেখে দিব, কিংবা 5,000 টাকা কম নিলে এই ফোনটা রেখে দেব। এই যে কিছুক্ষণ সময়ের জন্য আপনি ফোনটা নিয়ে বের হওয়ার পরে ঘুরে আসার সাথে সাথে এই ফোনের দাম 5,000 10,000 টাকা কমে গেছে। তো এটা একটা কমলো। এরপরে আসি, ফোনটা আপনি ব্যবহার করতেছেন, তার মানে আপনার ফোনের দাম 50,000 টাকায় আছে। আপনি 6 মাস ফোনটা ব্যবহার করেছেন, করার পরে যদি আপনি বিক্রি করতে যান তাহলে দেখবেন যে আপনার এই 6 মাস ব্যবহার করার কারণে আপনার এই ফোনের দাম নেমে এসেছে 25,000 30,000 টাকায়। আপনি আর ওই 55,000 টাকা, 50,000 টাকা কিংবা 40,000 টাকা ওই রকম আশাই করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, কমপক্ষে 20,000 টাকা কমে এই ফোনটা বিক্রি করতে হবে, অথবা অর্ধেক দামে। তো আপনি যখন ব্যবহার করতেছেন এটা, এটা অবশ্যই আপনার কাছে 50,000 টাকা দামি আছে, কিন্তু বিক্রি করতে গেলে কি হচ্ছে, আপনার এটার দাম কমে যাচ্ছে। এরপরে আসি, আপনি ইয়াটা মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে, কিংবা 1 বছর ব্যবহার করে ফেলেছেন, এরপরে যদি আপনি বিক্রি করতে যান তাহলে এটার দাম হবে কত, 10,000 টাকা। আর সব শেষ যখন আপনি বিক্রি করতে যাবেন, ধরেন আপনি এই ফোনটা 5 বছর ব্যবহার করলেন, করার পরে ফোনটা নষ্ট হয়ে গেছে, এখন আপনি বিক্রি করবেন, তাহলে আপনার এই ফোনটার দাম কত, হয়তো বা 200-300 টাকা দিয়ে ওই যারা পুরাতন মোবাইল কেনে তাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন। তাহলে আপনার এই 50,000 টাকার ফোন আস্তে আস্তে সময়ের ব্যবধানে লাস্ট পর্যন্ত গিয়ে 200 টাকায় বিক্রি করা লাগতেছে। এই যে বছরের পর বছর আপনি যখন ব্যবহার করতেছেন তখন আপনার এই ফোনটার দাম আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে গিয়ে 200 টাকা ঠেকেছে। তাহলে আপনাকে এই যে কমতে কমতে গেল,
এর জন্য আপনাকে অবশ্যই এই দামগুলা নির্ধারণ করতে হবে যে আপনি টোটাল কত বছর এই ফোনটা ব্যবহার করতে পারলেন, শেষে গিয়ে কত টাকায় বিক্রি করতে পারলেন। তার মানে আপনার প্রত্যেক বছরে এটার কস্টিং কত আসে। ধরেন আপনি মোবাইল দিয়ে যদি হিসাব করেন, তাহলে আপনি 50,000 টাকা দিয়ে ফোন কিনেছেন, কেনার পরে আপনার এই ফোনটা লাস্টে যখন বিক্রি করেছেন তখন আপনার ফোনের দাম পড়েছে 20,000 টাকা। তাহলে আপনার টোটাল নষ্ট হয়েছে কত? আপনার টোটাল নষ্ট হয়েছে 30,000 টাকা। ওইটাই হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট। এখন আসি, এই 30,000 টাকাকে আপনি যদি 6 মাসে ব্যবহার করেন তাহলে 6 মাস দিয়ে ভাগ দেন, তাহলে প্রত্যেক মাসে যত টাকা করে খরচ হয়েছে এইটা আপনার প্রত্যেক মাসের কস্ট। অর্থাৎ ধরেন আপনি একটা ফোন কিনলেন, কেনার পরে আপনি যেহেতু এই ফোনটা হাতে রেখেছেন, তার মানে এই ফোনের খরচটা আপনি বুঝতে পারতেছেন না। শুধুমাত্র আলাদা যে সকল আপনি টাকা ভরেন, মোবাইলের নেট ভরেন, যেটা যেটা আপনি ব্যবহার করেন আর কি, সেইগুলা করার জন্য আপনি টাকা খরচ করতেছেন, ওইটা আপনার হিসাবে আসতেছে। কিন্তু একটা নির্ধারিত টাকা দিয়ে যে ফোনটা কিনে এনেছেন, আনার পরে একটা সময় পরে বিক্রি করলেন, তার মানে 6 মাস 1 বছর বিক্রি মানে পরে বিক্রি করার জন্য যেই টাকাটা কম পাচ্ছেন আপনি, ওইটা আপনার প্রত্যেক মাসে প্রত্যেক দিনে খরচের ব্যয়। এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন ব্যয়। তো এখন আসি মোবাইল বাদ দিয়ে ইয়ার ক্ষেত্রে, ব্রয়লারের ক্ষেত্রে। একটা ব্রয়লার কিনেছি 1 কোটি টাকা দিয়ে। 1 কোটি টাকা দিয়ে ব্রয়লার কেনার পরে এই ব্রয়লারটা আমি ব্যবহার করতে পারবো 20 বছর, 25 বছর, 30 বছর। আপনি যখন ব্রয়লারটা কিনে আনতেছি তখন এই ব্রয়লারের সাথে আমাদেরকে একটা নির্ধারিত ইয়া দিয়ে দিচ্ছে, এগ্রিমেন্ট করে দিচ্ছে যে আমাদের এই ব্রয়লারটা আমরা আগামী 20 বছর, 30 বছর, 50 বছর ব্যবহার করতে পারবো। এক্ষেত্রে যদি আমরা সবকিছু ঠিকভাবে মেনটেন করি, যদি পানি মেনটেন করি, যদি প্রেশার মেনটেন করি, যদি সবকিছু ঠিকভাবে মেনটেন করি, তাহলে আমি এটা কত বছর ব্যবহার করতে পারবো? 50 বছর। ধরি আমি 10 বছরের জন্য একটা ব্রয়লার কিনেছি, যে একটা ব্রয়লার আমি 1 কোটি টাকা দিয়ে কিনলাম, এটা 10 বছর ব্যবহার করতে পারবো। 10 বছর পরে এই ব্রয়লারটা আর ব্যবহার করতে পারবো না, এটা পরিবর্তন করে ফেলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এই ব্রয়লারটা কিনলাম কত টাকা দিয়ে? 1 কোটি টাকা দিয়ে। এরপরে আসি, আমি যখন ব্রয়লারটা বিক্রি করব তখন আমাকে বিক্রি করতে হবে ভাঙাড়ের দামে। তো ওই সময় লোহা লাখ করে দাম অনুযায়ী আমি পাবো 10 লাখ টাকা। তার মানে এই 10 বছরে আমার ওই ব্রয়লারের জন্য খরচ হবে কত টাকা? 90 লাখ টাকা। এই 90 লাখ টাকাকে আমি যদি 10 দিয়ে ভাগ দিই, অর্থাৎ 10 বছর আমি ব্যবহার করতে পারবো, তার মানে প্রত্যেক বছর আমি 9 লাখ টাকা করে ওই ব্রয়লারের পিছনে খরচ করব শুধুমাত্র ডিপ্রিসিয়েশন কস্ট হিসেবে। তাহলে যেহেতু প্রত্যেক বছর আমার 9 লাখ টাকা করে খরচ হচ্ছে, তাহলে এই টাকাটা যদি আমি স্টিমের কস্টিং এর মধ্যে না ঢুকিয়ে দিই, তাহলে বছর শেষে এগুলা সবকিছু বাদ দিয়ে আমি স্টিমের দাম ধরলামই না, তাহলে বছর শেষে আমি যেই প্রোডাক্টগুলো উৎপাদন করতেছি সেই প্রোডাক্টগুলো বিক্রি করে নিয়ে এসে দেখতে পাবো যে আমার এই মেশিনগুলা আর কিনতে পারতেছে না, মেশিন নষ্ট হয়েছে, মেশিন কেনার আর টাকা নাই। কারণ মেশিনগুলোর জন্য যে খরচ হয়েছিল সেই খরচটা আমি আর তুলে নিই নাই। অর্থাৎ প্রোডাক্ট বিক্রি করার সময় প্রোডাক্টের দাম এই খরচগুলো অনুযায়ী ধরে নাই, যার কারণে প্রোডাক্ট বিক্রি করছি, প্রোডাক্টের খরচটা উঠে এসেছে, কিন্তু আমার এই মেশিনগুলোর খরচ উঠে আসে নাই, যার ফলে পরবর্তীতে আর আমি মেশিন নষ্ট হলে মেশিন কেনার টাকা পাচ্ছি না। সেই জন্য এই ডিপ্রিসিয়েশন কস্টটা আমার নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে আপনার ব্রয়লারটা কত বছর পরিচালনা করতে পারবেন, কত বছরের এগ্রিমেন্ট হয়েছে, এগুলো আপনাকে জানতে হবে। জানার পরে আপনি 10 বছর, 15 বছর, 20 বছর এরকম একটা টাইম নির্ধারণ করবেন। করার পরে কত টাকা দিয়ে কিনেছেন এবং লাস্টে কত টাকায় বিক্রি করবেন, ওইটার ডিফারেন্স করে যত টাকা আপনি পান ওইটাকে সেই বছর দিয়ে ভাগ দেবেন। দেওয়ার পরে পার মান্থে কত টাকা আসে ওইটা আপনি স্টিমের কস্টিংয়ে ঢুকিয়ে দিবেন। এরপরে আপনি যদি আরো কোনো খরচ করতে চান বা আরো কোনো খরচ থাকে, আদার্স যদি কোনো কস্টিং থাকে, তাহলে সেইগুলাও আপনি এই স্টিমের মধ্যে ঢুকিয়ে দিবেন যে আমার স্টিম উৎপাদন করার জন্য এই ব্যয় হচ্ছে। হয়তোবা আপনার ফ্যাক্টরিতে আলাদা আরো কোনো খরচ থাকতে পারে, কিংবা যে কোনো খরচই থাকতে পারে, সেগুলো আপনাকে নির্ধারণ করতে হবে। তাহলে আমরা এখানে কি কি পেলাম? গ্যাসের খরচ পেলাম, আমাদের ওয়াটার কনজাম্পশন খরচ পেলাম, যে ওয়াটারের পিছনে কত টাকা খরচ হচ্ছে, কেমিক্যালের পিছনে কত টাকা খরচ হচ্ছে, পাওয়ারের পিছনে কত টাকা খরচ হচ্ছে, কম্পোস্ট এয়ারের পিছনে কত টাকা খরচ হচ্ছে,
স্টেশনারি আইটেমের জন্য কত টাকা খরচ হচ্ছে, স্যালারি পারপোজে কত টাকা খরচ হচ্ছে, মেইনটেনেন্স ব্যয় কত টাকা, ডিপ্রিসিয়েশন কস্ট কত টাকা। এই প্রত্যেকটা কস্টিং যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে আমি আমার ওই স্টিম যতটুকু উৎপাদন হয়েছে সেটার উপর নির্ভর করে আমি বের করে ফেলতে পারবো যে আমার পার টন স্টিমের জন্য কত টাকা খরচ হচ্ছে। আচ্ছা, এইখানে আমরা যে হিসাবগুলা করলাম এতক্ষণ ধরে, সেগুলো অনুযায়ী এবং আমার যে বয়লারে স্টিম উৎপাদন হয়েছে সেইগুলো অনুযায়ী যদি আমি এখন দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার বয়লারে ওই মাসে টোটাল 90 টন স্টিম উৎপাদন হয়েছে। সাপোজ আমার ওই মাসে 90 টন স্টিম উৎপাদন হয়েছে এবং টোটাল কস্টিং দেখতে পাচ্ছি 1,28,900 টাকা। তাহলে এই 1,28,900 টাকাকে যদি আমি 90 দিয়ে ভাগ দিই, অর্থাৎ আমার স্টিম উৎপাদন হয়েছিল 90 টন, আর 90 টন স্টিম উৎপাদন করতে খরচ হয়েছিল 1,28,900 টাকা। তাহলে এই টাকাটাকে যদি আমি এই 90 দিয়ে ভাগ দিই, তাহলে আমি পেয়ে যাব পার টন স্টিম উৎপাদন করতে 1432.22 টাকা খরচ হয়েছে। এটাই হচ্ছে মূলত 1 টন স্টিম উৎপাদন করার খরচ। অর্থাৎ যদি আমি কেজি আকারে বের করতে চাই, তাহলে 1 টাকা 4 পয়সা সামথিং, 4 পয়েন্ট সামথিং, মানে 1 টাকা 4 পয়সা কিংবা 4 পয়সার থেকে একটু বেশি খরচ হবে পার কেজি স্টিম উৎপাদন করতে। তাহলে আমি যদি এখানে আবারও দেখি একেবারে শুরু থেকে, যে আমাদের বয়লার যখন পরিচালনা করব, মাস শেষে আমার বয়লারের জন্য কত টাকা করে পার টন স্টিমে খরচ হচ্ছে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের প্রথম প্রয়োজন হবে স্টিম জেনারেশন কতটুকু হচ্ছে সেটা জানা, ফুয়েল কতটুকু ব্যবহার হচ্ছে সেটা জানা, পানি কতটুকু ব্যবহার হচ্ছে সেটা জানা। কারণ এইগুলো জানার জন্য আমাদের প্রয়োজন হবে ফ্লোমিটার, আর সেগুলা সব ফ্যাক্টরিতে থাকে না। সেই জন্য আমাদের ফ্লোমিটারের ব্যবস্থা করতে হবে, যেন আমরা বুঝতে পারি যে কতটুকু স্টিম জেনারেশন হলো, কতটুকু পানি ব্যবহার হলো, কতটুকু গ্যাস বা ফুয়েল ব্যবহার হলো। এরপরে আমি গ্যাসের খরচটা বের করে ফেললাম, যে ওই মাসে কত টাকার গ্যাস ব্যবহার করা হয়েছে। গ্যাসের খরচ যেটা হবে সেটার সাথে গ্যাসের দাম নির্ধারণ করতে হবে। গ্যাসের দাম মূলত পার ইউনিট এখন আছে 30 টাকা করে, অর্থাৎ পার মিটার কিউব গ্যাসের দাম 30 টাকা। এরপরে আসি ওয়াটার, পার টন ওয়াটারের দাম কত টাকা পড়তেছে এটা আপনাকে বের করতে হবে ডাব্লিউটিপি সেকশন থেকে, যে আপনার ডাব্লিউটিপি সেকশন পরিচালনা করার জন্য কত টাকা ব্যবহার হচ্ছে, ওই অনুযায়ী ওই মাসে আপনার পার টন ইয়ার পানির জন্য কত টাকা ব্যবহার হচ্ছে। এরপরে কেমিক্যাল কস্ট, যেহেতু আমরা কেমিক্যাল ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে কেমিক্যালের জন্য কত টাকা ব্যবহার হয়েছে ওই মাসে সেটা আমরা বের করলাম। ব্যবহার করার পরে আমরা যখন পাওয়ারের হিসাবটা করতেছি, তখন ওই মাসে আমার বয়লার সেকশনে কত টাকার বিদ্যুৎ ব্যবহার হয়েছে সেটা বের করলাম। করার পরে আমি আমার বয়লারে কম্প্রেসড এয়ার এবং স্টেশনারি আইটেম কত টাকার ব্যবহার হয়েছে সেটা বের করলাম। করার পরে আমি স্যালারির হিসাবটা বের করলাম, যে আমার যতগুলো অপারেটর আছে, ইঞ্জিনিয়ার আছে, ম্যানেজার আছে, এদের কত টাকা খরচ হয় প্রত্যেক মাসে বেতন দেওয়ার জন্য এবং প্রত্যেক বছর তাদের বোনাস দেওয়ার জন্য। এটার উপর নির্ভর করে স্যালারি হিসাবটা বের করলাম। করার পরে মেইনটেনেন্স এবং ডিপ্রিসিয়েশন কস্টিংটা বের করলাম, যে ওই মাসে আমার মেইনটেনেন্সের জন্য কত টাকা খরচ ধরা হয়েছে এবং ওই মাসে ডিপ্রিসিয়েশন কস্ট কত হয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, যে যদি আপনি মেইনটেনেন্সের কস্টিংটা আপনি বের করে আপনি বাজেট আকারে দিয়ে রাখেন, তাহলে আপনি বছর শেষে আপনার যে ইয়াটা মেইনটেনেন্সটা করা লাগে ওইটা সহজেই করতে পারবেন। যেমন ধরেন আমি জানুয়ারি মাসে আমার বয়লারের জন্য কোনো ধরনের মেইনটেনেন্স করি নাই এবং সেক্ষেত্রে কোনো ধরনের মেইনটেনেন্স কস্ট লাগে নাই, তাহলে ওই মাসে আমার কস্টিং এর জন্য যে 50,000 টাকা বেঁচে গেল, পরের মাসে ফেব্রুয়ারি মাসে যদি 80,000 টাকা ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আগের মাসের 50,000 ওই মাসের 30,000 টাকা ব্যবহার করে আমি ওই মাসে মেইনটেনেন্সটা কমপ্লিট করে ফেলতে পারবো। এই ক্ষেত্রে আপনাকে কোম্পানির যে অ্যাকাউন্টস আছে অ্যাকাউন্ট সেকশন থেকে বলার কোনো জায়গা নাই যে আপনি 80,000 টাকা ব্যবহার করতে পারবেন না, আপনার এত বাজেট নাই, কম করে খরচ করেন, কিংবা এরকম কিছু বলার উপায় নাই। কারণ বছরের প্রথমেই আপনি বাজেট দিয়ে দিয়েছেন এবং সেই জায়গা থেকে আপনি আপনার ইচ্ছা মতন খরচ করতেছেন, আপনার বয়লারের প্রয়োজন হচ্ছে সেই জন্য। এরপরে ডিপ্রিসিয়েশন কস্ট বের করলেন, আদার্স কস্ট বের করে করলেন।
করার পরে আপনি সবগুলা হিসাব করলেন, করার পরে আমি যদি এখানে হিসাবটা সহজভাবে দেখাই, তাহলে দেখতে পাচ্ছি যে গ্যাসের খরচ হয়েছে আমার পার ইউনিটে 30 টাকা করে জন্য, 500 ইউনিটের জন্য আমার 15,000 টাকা খরচ হয়েছে, ওয়াটার কস্টের জন্য আমার 2,000 টাকা খরচ হয়েছে, কেমিক্যাল কস্টিং এর জন্য 20,000 টাকা খরচ হয়েছে, পাওয়ারের জন্য 1500 টাকা খরচ হয়েছে, এয়ারের জন্য 200 টাকা, স্টেশনারি আইটেম 200 টাকা, স্যালারি খরচ হয়েছে 20,000 টাকা, মেইনটেনেন্স খরচ 50,000 টাকা, ডিপ্রিসিয়েশন খরচ 20,000 টাকা, সব মিলে 1,28,900 টাকা আমার টোটাল জেনারেশনের জন্য খরচ হয়েছে। এখন আমি যেটা জেনারেট করছি অর্থাৎ স্টিম জেনারেট করেছি, এই জেনারেট করা স্টিমের পরিমাণ কতটুকু? 90 টন। যেহেতু 90 টন জেনারেশন হয়েছে, সেই ক্ষেত্রে টোটাল কস্টিং থেকে আমি যদি 90 টন বাদ দিই, তাহলে আমার দাঁড়াবে 1,432 টাকা পয়েন্ট সামথিং। তাহলে আমি যখন এই হিসাবটা বের করলাম, করার পরে আমার কোম্পানিকে দেখালাম যে এই মাসে আমার টোটাল কস্টিং হয়েছে পার টন স্টিমের জন্য 1432 টাকা 22 পয়সা। এরপরের মাসে যদি এটা বেড়ে যায়, তাহলে আমি জবাবদিহিতার সম্মুখীন হব, সেই জন্য আমার বয়লারটা ওইভাবে পরিচালনা করব। এরপরে আসেন, যদি কোনো কারণে পরের মাসে আরো কমে যায়, তাহলেও আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে যে আগের মাসে 1400 টাকা খরচ হইলে এই মাসে 1200 টাকা কিভাবে খরচ হলো, তাহলে আগের মাসে কেন 1400 টাকা খরচ হলো না। এইভাবে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হয়ে আপনার সেকশনটা পরিচালনা করতে হবে। সেই ক্ষেত্রে আপনার বয়লারের ইফিসিয়েন্সিটা সঠিক থাকবে, আপনি আপনার বয়লারটা সঠিকভাবে পরিচালনা করবেন। এইখানে যে হিসাবটা দেখিয়েছি, এই হিসাবটা বয়লার, সিলার, জেনারেটর, কম্প্রেসর যা কিছু আছে সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। এই ক্ষেত্রে আপনি যদি কম্প্রেসরের হিসাব ধরেন, কম্প্রেসরের জন্য যেইগুলা ব্যবহার হয় সেইগুলা ব্যবহার করে আপনি এখানে হিসাব করতে পারেন। আপনি যদি জেনারেটরের ক্ষেত্রে ধরেন, জেনারেটরের ক্ষেত্রেও সেম, জেনারেটরেও গ্যাস আছে, জেনারেটরেও ওয়াটার ব্যবহার করা হয়, জেনারেটরে কেমিক্যালের পরিবর্তে সেখানে লুব্রিকেন্ট ব্যবহার করা হয়, লুব অয়েল ব্যবহার করা হয়, বা তেল ব্যবহার করা হয়, সেটাই বলেন না কেন, সেটা ব্যবহার করা হয়। এরপরে জেনারেটর পরিচালনার জন্য জেনারেটর সেকশন, জেনারেটরের কন্ট্রোল রুম ব্যবহার পরিচালনা, তারপরে জেনারেটরের যে সকল আদার্স বিষয় আছে সেগুলো পরিচালনার জন্য পাওয়ার ব্যবহার হচ্ছে। কারণ কিছু জেনারেটর আছে সেগুলো পরিচালনার জন্য ইনস্ট্রুমেন্ট এয়ারের প্রয়োজন হয়, ইনস্ট্রুমেন্ট এয়ার উৎপাদন করার জন্য আবার কম্প্রেসর প্রয়োজন হয়, তো কম্প্রেসর পরিচালনার জন্য পাওয়ার ব্যবহার হচ্ছে। তো পাওয়ারের খরচ ধরলেন, তারপরে ওখানে কম্প্রেসড এয়ার যেহেতু ব্যবহার হচ্ছে অর্থাৎ ইনস্ট্রুমেন্ট এয়ার ব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রে ওই এয়ার কনজাম্পশন কত হচ্ছে সেটার উপর নির্ভর করলেন। একটা জেনারেটর পরিচালনার জন্য স্টেশনারি আইটেম প্রয়োজন হয়, যেমন খাতা, কলম, তারপর আদার্স আইটেম, ওইগুলো প্রয়োজন হচ্ছে। জেনারেটরের জন্যও অপারেটর প্রয়োজন হয়, জেনারেটরও মেনটেনেন্স করতে হয়, জেনারেটরেরও ডিপ্রিসিয়েশন কস্ট আছে, কিংবা আদার্স কস্ট যদি থাকে সেইগুলা আপনি ব্যবহার করে বা এইভাবে ফরম্যাট ব্যবহার করে আপনি হিসাব বের করতে পারেন। কম্প্রেসরের ক্ষেত্রেও সেম, ডাব্লিউটিপির ক্ষেত্রেও সেম, ইটিপির ক্ষেত্রেও সেম, যেটা আছে সেটার জন্যই আপনি এই ফরম্যাটটা ব্যবহার করে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনার পূর্ণাঙ্গ একটা হিসাব দাঁড় করাইতে পারবেন। যদি আপনি এইটা বাদে অন্য ফর্মুলা ব্যবহার করতে পারেন, সেগুলা ব্যবহার করেও করতে পারেন। এই ছিল আজকের ক্লাস। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন।